পড়াশোনা আমার মাথায় ঢুকতেই চায় না। আর কি করে বা ঢুকবে? সারাদিন তো গান শুনে আর গল্প পড়েই দিন পার করে দিই। আর আমার একমাত্র ঢঙ্গি বান্ধবী সুমাইয়ের সাথে আড্ডা দিই। চিঠিটা ভাঁজ করে আলমারিতে সযত্নে তুলে রাখলাম। কয়েকখানা চিঠি জমেছে এই পর্যন্ত। ঘুম থেকে উঠে আমি আগে নিজের ঘর পরিষ্কার করি। এটা আমার নিত্যদিনের কাজ। আজকেও ঘর পরিষ্কার করে বিছানা গোছাতে ব্যস্ত। তখন হঠাৎ মা আমার রুমে এসে আমায় বলেন, কথামণি, উঠেছিস না? মায়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ মা, উঠেছি। মা আমার কাছাকাছি এসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হ্যাপি বার্থডে আমার সোনা মা। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ মা। মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াতেই মা আমার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বললেন, যা, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। খাবার টেবিলে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা মা। কিছুটা সময় ভেবে মাকে জিজ্ঞেস করলাম, মা, কালকে মৃন্ময় ভাইয়ারা এসেছিল? হ্যাঁ, তুই তো কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলি, তখন সবাই এসেছিল। কি যেন কাজ করেছে সবাই মিলে নীলের সাথে। তারপর রাত 1টার দিকে মনে হয় সবাই চলে গেছে। তা হঠাৎ মৃন্ময়ের কথা কেন জিজ্ঞেস করছিস? না মা, এমনিতেই। আচ্ছা, এখন তাড়াতাড়ি খেতে আয়। ঠিক আছে। মৃন্ময় ভাইয়া হলেন নীল ভাইয়ার মামাতো ভাই। জানি না কেন, তবে মাঝে মাঝে আমার মনে হয় হয়তো এই বেনামি চিঠির পিছনে মৃন্ময় ভাইয়ার হাত আছে। কিন্তু সত্যিটা না জেনে তো কাউকে কিছু বলা যাবে না। কি আর করার আছে, আক্ষেপ করা ছাড়া। তাই এখন 1 বছর অপেক্ষা করতে হবে এই বেনামি চিঠির মালিককে খুঁজে বের করতে। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে যেতেই সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে কথামণি। হাসি হাসি মুখ নিয়ে চেয়ার টেনে বসে পড়লাম। নীল ভাইয়ার পাশের চেয়ারেই বসলাম। ভাইয়ার পাশেই সবসময় খেতে বসতে হয় আমাকে। আমি নাকি একদম খাওয়া দাওয়া করি না, তাই তিনি সবসময় আমার খাওয়ার ব্যাপারে আমাকে বকাঝকা করেন। আজকে আমার জন্মদিন, অথচ তিনি আমাকে একবার শুভেচ্ছাও জানালেন না। এসেও দেখেছি রাক্ষসের মতো খেয়ে যাচ্ছেন। শুভেচ্ছা তো দূরের কথা, আমার দিকে একবার তাকানোর প্রয়োজনই মনে করেনি এই হনুমানের নাতি। আমি তো তার বোন, তাই হয়তো আমার দিকে তাকান না, অথচ সুমেয়ার দিকে ঠিকই হাওয়া করে তাকিয়ে থাকেন। যত সব। শুনেছি এই হনুমানের নাতির নাকি আবার গার্লফ্রেন্ডও আছে। হায় আল্লাহ, তুমি এই বেচারিকে দেখে রেখো। না জানি কি অবস্থা করেন ওই বেচারির। তবে কাকে পছন্দ করেন বা কে সে, সেই সম্পর্কে কেউই কিছু জানেন না। যে রাগে উনি, তাই সাহস করে কেউ কিছু জিজ্ঞেস করতে পারে না। তবে আমার জানতে অনেক ইচ্ছে করে যে কোন মেয়ের জীবনটা উনি তেজপাতা বানাচ্ছেন। হঠাৎ জেঠিমা আমাকে উদ্দেশ্য করে বললেন, কি রে কথামণি, আজকে কি বানাবো তোর জন্য? আমি খুশিতে গদগদ হয়ে বললাম, পুলি পিঠা খাবো জেঠিমা। আমার কথা শুনে মা হেসে হেসে বললেন, দূর পাগলি, জন্মদিনে পিঠা, তার চেয়ে অন্য কিছু বল। পিঠা তোকে অন্য কোনোদিন বানিয়ে খাবো। আমি একটু ভেবে বললাম, তাহলে তোমার যেটা ভালো লাগে সেটাই বানিয়ে রেখো। ঠিক আছে, তাই এবার তোকে চুরি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিতে হবে। দেখো না আমাকে চুড়ি পরলে কত সুন্দর লাগে। 2 হাত সামনে বাড়িয়ে জেঠিমাকে চুড়ি দেখাচ্ছি। তখন আমার ডান পাশ থেকে গম্ভীর গলায় নীল ভাইয়া বলে উঠলেন, তোর মতো পেতনিকে আবার কেমন লাগবে? বড়জোর চুরি পরার পর পেতনি থেকে প্রমোশন হয়ে শাকচুন্নির মতো লাগতে পারে। আমি ভুলেই গেছিলাম যে এই হনুমানের নাতি আমার পাশেই বসে আছেন। আমাকে কথাগুলো বলে আবার রাক্ষসের মতো খেতে লাগলেন। হিংসুটে একটা। আমার খুশি তার কখনোই সহ্য হয় না। যা মুখে আসে আমাকে তাই বলে। এতে আমি খুশি হলাম না কষ্ট পেলাম সেটা কখনোই ভেবে দেখেন না। আমি ঠোঁট উল্টে মুখ গোমড়া করে বসে আছি। উনি সবসময় আমাকে নিয়ে মজা করেন। তার কথাগুলো শুনে আমার সব খুশি মাটি হয়ে গেল। ইচ্ছে করছে খাবার রেখে উঠে যেতে,
কিন্তু উঠে গেলেও উনি আবার আমাকে কথা শোনাবেন, তাই চুপচাপ খেতে লাগলাম। আমার কাঁদো কাঁদো মুখটা দেখে জেঠিমা ভাইয়াকে বললেন, নীল, মেয়েটাকে এভাবে কেন বলিস? তুই তো জানিস ও চুরির জন্য কত পাগল। একটু রাগ রাগ ভাব নিয়ে নীল ভাইয়া জেঠিমাকে বললেন। মা, এসব পাগলামি জেনে আমার কোনো কাজ নেই। উনি আর কিছু বলতে চেয়েও বলতে পারেননি, কারণ ডাইনিং রুমে হঠাৎ মৃন্ময় ভাইয়ার আগমন হলো। হাসি মাখা মুখে একটু চেঁচিয়ে মৃন্ময় ভাইয়া আমাকে বলে উঠলেন, হ্যাপি বার্থডে কতক পাখি। ভাইয়ার মুখে কথা পাখির নামটা শুনতে আমার বেশ ভালো লাগে। আমার যখন মন খারাপ থাকে তখন মৃন্ময় ভাইয়া নামটা ধরে ডাকলে মনটা বেশ ভালো হয়ে যায়। এখনো তাই হলো। হনুমানের নাতির কারণে যেই খুশিটা মাটি হয়েছিল সেটা মৃন্ময় ভাইয়া আবার ফিরিয়ে দিলেন। আমিও তাই হাসি মাখা মুখে বললাম, থ্যাংক ইউ ভাইয়া। কি কতক পাখি, মন খারাপ নাকি তোমার? না ভাইয়া, মন খারাপ না, আপনি বসুন ভাইয়া, আমাদের সাথে নাস্তা করে নিন। না না, আমি নাস্তা করে এসেছি। ও আচ্ছা। জেঠিমা মৃন্ময় ভাইয়াকে বললেন, তোকে না বলেছি আমাদের বাসায় এসে সকালে নাস্তা করবি? ফুফি, কি করবো বলো, মা তো না খেয়ে বাসা থেকে বের হতে দেয় না। ভাই কেমন আছে রে? আর ভাবি? হ্যাঁ ভালো, তবে বাবার ব্লাড প্রেশার কালকে একটু বেড়েছিল। আজকে আল্লাহর রহমতে ভালোই আছেন, আর মাও ভালো আছেন। হঠাৎ আমি মৃন্ময় ভাইয়াকে বলে উঠলাম, ভাইয়া রাত্রি কেমন আছে? ওকে কেন নিয়ে আসেন না আপনার সাথে? ভালো আছে, রাত্রি তো আসতে চায় কিন্তু। ভাইয়াকে থামিয়ে দিয়ে আমি বলে উঠলাম, কোনো কিন্তু না ভাইয়া, আজকে বিকেলে রাত্রিকে নিয়ে আসবেন। ভাইয়া একটু হেসে আমায় বললেন, ঠিক আছে, নিয়ে আসবো। নীল ভাইয়া আমার দিকে তাকিয়ে উনি বললেন, কে রে, খাওয়া শেষ হয়নি তোর? নীল ভাইয়া গম্ভীর গলায় বললেন, তাহলে চল, এবার দেরি হয়ে যাচ্ছে। নীল ভাইয়া জেঠিমাকে উদ্দেশ্য করে বললেন, মা, আমি ভার্সিটিতে গেলাম। জেঠিমা হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। চেয়ার থেকে উঠে আমার দিকে তাকিয়ে নীল ভাইয়া বললেন, খাওয়া শেষ করে সব পড়া কমপ্লিট করে রাখবি, জন্মদিন বলে নাচানাচি যেন করতে না দেখি। আমি মলিন মুখে জবাব দিলাম, আচ্ছা ভাইয়া। মৃন্ময় ভাইয়াকে সাথে নিয়ে নীল ভাইয়া ইউনিভার্সিটিতে চলে গেলেন। সব সময় আমাকে শুধু শাসনই করেন। আমার মা বাবাও আমাকে এমন শাসন করেন না, উনি আমাকে যেভাবে শাসন করেন। ইংরেজিতে কোনো রকমে পাশ করি বলে মা আমাকে হনুমানের নাতির কাছে পড়তে দিয়েছে। এমনিতেই তার জ্বালায় আমি বাঁচি না, তার উপর তারই কাছে পড়তে গেলে তো আমাকে নাজেহাল করে ছাড়েন। আর কিছু না ভেবে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। বই খাতা নিয়ে পড়তে বসলাম। পড়ছি বললে ভুল হবে, আসলে বসে বসে পা দোলাচ্ছি। পা গিয়ে টেবিলে ধাক্কা লাগছে বারংবার, ফলে ঝুনঝুন শব্দের সৃষ্টি হচ্ছে নুপুরে। দৃষ্টি আমার বইয়ের পাতা, কিন্তু মনোযোগটা নুপুরের ঝুনঝুন শব্দে। চুরিতে ভর্তি 2 হাত ব্যস্ত বারংবার কলমের খাপ খুলতে আর লাগাতে। 5 মিনিটও হয়নি পড়তে বসেছি, অথচ মনে হচ্ছে যেন 5 ঘন্টা ধরে পড়ছি। ইংরেজি বিষয়টা বরাবরই আমার কাছে খুবই ভয়ানক লাগে, খুব বিরক্ত লাগছে পড়তে। তাই ভাবলাম একটা গান শুনি, তারপর না হয় পড়ব। হাতের কলমটা রেখে ফোন নিয়ে গান খুঁজতে লাগলাম। খুঁজে খুঁজে একটা তামিল ছবির গান পেলাম। গান প্লে করে কানে ইয়ারফোন গুঁজে দিলাম। আমি সবচেয়ে বেশি বাংলা গান পছন্দ করি। মায়ের ভাষা বাংলা, আর কি মধুরী না লাগে বাংলা ভাষা। এমন একটা ভাষায় কথা বলতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হয়। তবে অন্যান্য ভাষা যেমন হিন্দি, তামিল, তেলেগু, পাঞ্জাবি, কোরিয়ান, জাপানি এইসব ভাষার গানও আমার অনেক ভালো লাগে, কিন্তু ইংরেজি গান শুনলে আমার মাথা গরম হয়ে যায়। তাই ইংরেজি গান থেকে 100 হাত দূরেই থাকি। নীল ভাইয়া অবশ্য ইংরেজি গান অনেক পছন্দ করেন, আমাকে মাঝে মাঝে বলেনও ইংরেজি গান শুনতে। কিন্তু কে শুনে কার কথা? ভাইয়াকে দেখলে হয়তো একটু শুনি, কিন্তু
উনি না থাকলে ভুলেও ইংরেজি গান শুনতে ইচ্ছে করে না। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তেই জোরে জোরে বলে উঠলাম, এই যা, একটা দুটো গান করতে শুনতে শুনতে তো পুরো 1 ঘন্টাই পার করে ফেললাম। এখন কি হবে? তাড়াতাড়ি গান শোনা বন্ধ করে পড়ায় মন দিলাম। যে করেই হোক সব পড়া শেষ করতে হবে, না হলে আমার কপালে দুঃখ আছে অনেক। বিকেলের শেষ রোদটুকু যেন এক নিমিষেই ফুরিয়ে যায়। আকাশ পানে তাকিয়ে থেকেও যেন শেষ রোদটুকু ধরে রাখা যায় না। সূর্যকে ডুবিয়ে চাঁদের আগমন ঘটবে বলেই হয়তো এত তারা দিয়ে রোদটুকু মিলিয়ে যায়। জানালা ভেদ করে আসা রোদটা গায়ে মেখে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। ঘুম ঘুম চোখে ঘড়িতে তাকিয়ে দেখি 4টা বেজে গেছে। এখন দিনের চেয়ে রাত বড়, তাই 5:30 নাগাদ সূর্য ঘুমিয়ে পড়ে আর চাঁদ জেগে উঠে ঝলমল করে। ফ্রেশ হয়ে নিলাম খুব দ্রুত। এখন আয়নার সামনে চুলগুলো বিনুনি করতে আমার হাত দুটো ব্যস্ত। মাঝে মাঝে তাকিয়ে দেখছি আয়নাতে বিনুনি ঠিক মতো হচ্ছে কিনা। হঠাৎ মিতালির আগমন ঘটলো আমার রুমে। তড়িঘড়ি করে এসে আমায় বলল, আপুমনি, কাকিমা আপনারে ডাকে। মিতালি আমাদের বাসায় 3-4 বছর ধরে আছে। বয়স 17-18 হবে। বাড়ির সব কাজে মা আর জেঠিমাকে সাহায্য করে। মিতালির মুখে কাকিমা শুনে বুঝতে পারলাম যে মা ডাকছে। বিনুনি করতে করতে জবাব দিলাম, ঠিক আছে তুই যা, আমি আসছি। সব দাঁতগুলো বের করে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা। হেলে দুলে মিতালি চলে গেল। মেয়েটা বড্ড চঞ্চল, তবে কাজে যেমন পটু তেমনই বেশ মিশুক প্রকৃতির। আমার মতো মিতালিও নীল ভাইকে বড্ড ভয় পায়, কিন্তু আমাকে যতটুকু শাসন করেন তার 4 ভাগের 1 ভাগও মিতালিকে করেন না। তাও কেন মিতালি এত ভয় পায় সেটাই আমার বুঝে আসে না। বাবা জন্মদিনের অনুষ্ঠান পালন করা কখনোই পছন্দ করেন না, কিন্তু আমিও নাচের বান্দা, তাই আমার জন্য সামান্য হলেও ঘরোয়া আয়োজন করতে হয়। আজকেও তাই করা হয়েছে। ক্ষুদ্র পরিসরে আয়োজন করা হয়েছে হাতে গোনা কয়েকজন মানুষকে নিয়ে। অতিথি হিসেবে নিমন্ত্রণ করা হয়েছে সুমাইয়া, রাত্রি আর মিনময় ভাইয়াকে। আপ্যায়নের জন্য ব্যবস্থা করা হয়েছে ঘরের তৈরি খাবার, আর সেই সাথে কিনে আনা হয়েছে আমার পছন্দের চকলেট কেক। আমি চুল বাঁধা শেষ করে রুম থেকে বের হতেই দেখি সুমাইয়া চলে এসেছে। একটা মিষ্টি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে কথামনি। সোজা হয়ে দাঁড়িয়ে অভিমানী সুরে বললাম, না এলেই তো হতো, কি দরকার ছিল আসার? আমার গাল টিপে আহ্লাদি সুরে বলল, রাগ করছিস কেন টিয়া পাখি? আসলে রেডি হতে একটু দেরি হয়ে গেল। আপাদমস্তক সুমাইয়াকে পর্যবেক্ষণ করে গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম, আজকে কি আমার বিয়ে? কিঞ্চিত অবাক হয়ে বলল, মানে? এত সেজে গুজে এসেছিস কেন? নীল ভাইয়াকে দেখাতে বুঝি? হাত দিয়ে মুখ চেপে একটু লাজুক হাসি হেসে বলল, আরে না, কি যে বলিস না তুই। নীল ভাইয়ার জন্য কেন সাজবো? তাছাড়া ভাইয়ার তো গার্লফ্রেন্ড আছে। তা তো আছেই, কিন্তু তোর হাবভাব কেন জানি আমার ঠিক সুবিধার মনে হয় না। কি বলছিস? আমি ভাবলেশহীন ভাবে বললাম, ঠিকই বলছি। ঠিক বলছিস না ছাই? আচ্ছা বাদ দে এসব কথা, এই নে তোর গিফট। প্যাকিং করা বক্সটা সুমাইয়ের হাত থেকে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম। কি থাকতে পারে সেটা বুঝতে না পেরে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলাম, কি আছে এতে? খুলেই দেখ। খুলতে চেয়েও না খুলে বললাম, না থাক, পরেই দেখব। হঠাৎ ড্রয়িং রুম থেকে মা ডেকে বললেন, কথামনি, রাত্রি এসেছে। আসছি মা। রাত্রির নাম শুনে খুশিতে গদগদ হয়ে সুমাইয়াকে বললাম, চল চল, রাত্রি এসেছে। তো একটু রেগে। তো তোর মাথা। আচ্ছা, সব সময় রাত্রির সাথে এত হিংসে করিস কেন? আজব তো, আমি আবার তার সাথে কখন হিংসে করতে গেলাম? আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তাহলে সেদিন ওর দিকে রাগী ভাব নিয়ে তাকিয়েছিলি কেন?
আমতা আমতা করে জবাব দিল। আমি আবার কখন? কথার মাঝে সুমাইয়াকে থামিয়ে দিয়ে বলতে লাগলাম, থাক তোর আর ব্যাখ্যা করতে হবে না, এখন চল। আমি সুমাইয়াকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে এলাম। এসে দেখি নীল ভাইয়ার সাথে মৃন্ময় ভাইয়া হেসে হেসে কথা বলছেন, আর মৃন্ময় ভাইয়ার পাশে অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে রাত্রি। ড্রয়িং রুমে ঢুকতেই রাত্রির দিকে তাকিয়ে হাসি মাখা মুখে বললাম, রাত্রি। আমার কাছে এসে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে কথামণি। আমি তো ভেবেছিলাম আসবে না তুমি, ভাইয়া তোমায় নিয়ে এলো তাহলে? আমার ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার কথা কি ভাইয়া ফেলতে পারবে বলো? আফটার অল ভাইয়ার একমাত্র পাখি তুমি, আই মিন কচক পাখি। বলেই হাসতে লাগলো। আর এদিকে লজ্জা রাঙা মুখে কিছু বলবো ভেবে পাচ্ছি না, কিন্তু আমার ভাবনায় এক বালতি পানি ঢেলে সুমাইয়া রাগী ভাব নিয়ে রাত্রিকে বলল, কথামণি কারোর একার পাখি না, সো কেউ যেন এসব আজগুবি কথা না বলে। আচমকা সুমাইয়ার এমন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, আর রাত্রি তো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। অবাক হলেও বেশ স্বাভাবিকভাবে রাত্রি বলল, মিস সুমাইয়া, আমি আজগুবি কথা বলি, আর আপনি সবসময় আমার পিছনে না লাগলে হয়তো আমি খুশি হব। আমার দিকে তাকিয়ে। কথা মনে, এটা তোমার জন্য, আমার আর ভাইয়ের পক্ষ থেকে। রাত্রির হাত থেকে দুটো প্যাকিং করা বক্স নিয়ে হাসি মাখা মুখে বললাম, থ্যাঙ্কস রাত্রি। আর কিছু বলবো তার আগেই নির্ভয় আমাকে ডাকতে লাগলেন। আমি গিফটগুলো রেখে ভাইয়ার কাছে ছুটে এসে দাঁড়াতেই মৃন্ময় ভাইয়া বলল, হ্যালো কতক পাখি, কি খবর? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? মৃন্ময় ভাইয়ার এক নাগারে সব কথা বলতে শুনে উত্তর কি দেব সেটা ভেবে কনফিউজড হয়ে গেলাম। বেশি কিছু না ভেবে জোরপূর্বক একটা হাসি দিয়ে ছোট্ট করে বললাম, হ্যাঁ। পাশ থেকে নীল ভাইয়া বললেন, শোন, মাকে গিয়ে জিজ্ঞেস কর সব কি শেষ হয়েছে নাকি আরো সময় লাগবে, আর বলিস অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু করতে হবে। ঠিক আছে ভাইয়া। 6:10 মাগরিবের সময় পেরিয়ে গেছে অনেক আগেই। ভাইয়ার কথা মতো তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু করা হয়েছে। বাইরে খাবারে ভরপুর, টেবিলের সামনে সবাই মিলে দাঁড়িয়ে আছি বেশ উদ্গ্রীব হয়ে। মৃন্ময় ভাইয়া বললেই কেক কাটতে শুরু করব 22টি মোমবাতিতে ফু দিয়ে। ভাইয়া ক্যামেরায় যে কি যেন সমস্যা হয়েছে, তাই চুরি হাতে দাঁড়িয়ে আছি বিরক্ত আর উত্তেজনা নিয়ে। উত্তেজনাটা হচ্ছে মোমবাতিতে ফু দিতে পারছি না বলে, কারণ এগুলোর দিকে তাকাতেই মনে হচ্ছে আমায় ডেকে বলছে, কথা মনি আর কত জ্বলবে রে, এবার তো ফু দিয়ে নিভিয়ে দে। প্রায় 10 মিনিট অপেক্ষার পর মৃন্ময় ভাইয়ার হুকুমে নিভিয়ে দিলাম মোমবাতিগুলো। সাথে সাথে সবাই বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কথা মনি। কেক কেটে একে একে সবাইকে খাইয়ে দিলাম, কিন্তু নীল ভাইয়াকে খাওয়ানোর সাহস হয়নি। ভাইয়া এত সব বাড়াবাড়ি কখনোই পছন্দ করেন না। দূরে একটা চেয়ারে বসে ফোন স্ক্রল করছেন। সুমাইয়াকে কেক খাওয়ানোর সময় ভাইয়ার দিকে একবার তাকিয়েছিলাম। পুরো নিরামিষ একটা মানুষ, কেন জানি মনে হয় তার মাঝে হয়তো অনুভূতি নামক সফটওয়্যারটা নেই। মৃন্ময় ভাইয়া ছবি তোলা শেষ করে এক টুকরো কেক তুলে আমার দিকে এগিয়ে দিলেন। একটুখানি খেয়ে আমিও ভাইয়ার দিকে কেক বাড়িয়ে দিলাম, কিন্তু উনি আমার হাতে কেক না খেয়ে নিজে হাতে খেয়ে নিলেন। এতে আমি একটু অবাক হলাম। মনে মনে ভাবলাম, আমার হাতে খেলেন না কেন? কেক খেয়ে ভাইয়া নীল ভাইকে উদ্দেশ্য করে বললেন, নীল, তোর গিটারের সুর তুললে কিন্তু মন্দ হয় না। গিটারের কথা শুনে আমি অনেক আগ্রহ নিয়ে নীল ভাইয়ের দিকে তাকালাম। আমার হাসি খুশি মুখ দেখেও হনুমানের নাতের মায়া হলো না। আমার দিকে তাকিয়ে মৃন্ময় ভাইয়াকে বললেন, আবার এসব কেন বলছিস মৃন্ময়? মুড নেই এখন আমার এসবের। নীল ভাইয়ের কথায় মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। একটু গিটার বাজালে কি তার খুব ক্ষতি হয়ে যাবে? মৃন্ময় ভাইয়া আমার মলিন মুখটার দিকে একবার তাকিয়ে নীল ভাইয়াকে আবারও বললেন,
আরে মামা, মনে কি আছে, আমি গিটার নিয়ে আসছি তোর রুম থেকে, ওয়েট। নীল ভাইয়ের উত্তরের অপেক্ষা না করে মৃন্ময় ভাইয়া গিটার নিয়ে এসে তার হাতে ধরিয়ে দিলেন। গিটার হাতে নিয়ে বেশ বিরক্ত বোধ করলেন, যা নীল ভাইয়ের মুখে স্পষ্ট দেখতে পেলাম। ভাইয়ার বিরক্তি মাখা মুখ দেখে ইচ্ছে করছে মানা করে দিই, বলি বোনকে তো উইশ করতেই ইচ্ছে করে না, তাহলে গিটার বাজিয়ে আর কি উদ্ধার করবেন? তার চেয়ে এটা আপনার, তার জন্য রেখে দিন। চোখ বুজে নীল ভাইয়া গিটারে মন দিলেন। এদিকে আমরা সবাই বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আনমনে হাতে সরু আঙ্গুলগুলো নাচিয়ে তিনি সুর তুলছেন গিটারে। যত দেখি তোমাকে লাগে তত ভালো, আধারে ভুবনে তুমি ছড়িয়েছ আলো। যত দেখি তোমাকে লাগে তত ভালো, আধারে ভুবনে তুমি ছড়িয়েছ আলো। ও মনেরই গোপন ঘরে হাজারো বছর ধরে তোমাকে যতন করে রাখবো। এই জীবনে আমি চাই না কিছু আর, তোমারই চোখে দেখি পৃথিবী আমার। এই জীবনে আমি চাই না কিছু আর, তোমারই চোখে দেখি পৃথিবী আমার। গিটারের সুরে সুরে যেন হারিয়ে যাচ্ছি। ভাইয়ার প্রতি জমে থাকা রাগটা যেন গিটারের সুরে হাওয়ায় মিলিয়ে দিচ্ছে। আমি সুরের ভুবনে হারিয়ে যাচ্ছি। আমরা সবাই জানি নীল ভাইয়া খুব ভালো গিটার বাজাতে পারেন, কিন্তু এতটা ভালো বাজাতে পারেন সেটা আগে জানা ছিল না। এত সুন্দর গিটার বাজানোর জন্য ইচ্ছে করছে ভাইয়াকে এক প্যাকেট চকলেট কিনে দিতে। চকলেট গিফট করব, কারণ তাকে আমি রোলাক্সের ঘড়ি গিফট করলেও নেবেন না। তাই চকলেট না নিলে আমি নিজেই খেয়ে ফেলবো। ডিনার শেষ করার পরপরই রাত্রি আর মিনমার ভাইয়া চলে গেল, আর সুমাইয়া ডিনার না করেই চলে গেছে। আন্টি নাকি তাড়াতাড়ি চলে যেতে বলেছেন, সেজন্য আমি মাত্রই ডিনার শেষ করলাম। সবার সাথে খেতে ইচ্ছে করছিল না, তখন খিদে ছিল না বলে। খাওয়া দাওয়া শেষ করে যেই না রুমের দিকে পা বাড়িয়েছি, ঠিক তখনই ভাইয়া গম্ভীর গলায় বলে উঠলেন, কথামণি, জি ভাইয়া। বই খাতা নিয়ে তাড়াতাড়ি আমার রুমে আয়। আমি রুমে গেলাম। বই খাতার নাম শুনতেই কষ্টের চোখে পানি টলমল করতে শুরু করলো। মনে মনে বলতে লাগলাম, আল্লাহ, তাকে আপনি কি দিয়ে তৈরি করিয়েছেন? মাটি দিয়ে নাকি শুধু ইট পাথর দিয়ে বানিয়েছেন? এমন একটা দিনেও কেউ পড়ার কথা বলবে, তার উপর দেখছে আমার কত ক্লান্ত লাগছে, তাও এমন করছে। যত সব। আমি কিছু না বলে কাঁদো কাঁদো মুখ নিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি হলো, বটগাছের মতো দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়া, আজকে না পড়লে হয় না? হাত ভাঁজ করে দাঁড়িয়ে বুড়ো কোচকে জিজ্ঞেস করলেন। কেন? ভাইয়ার ওই রাগী মুখটা আমার ঠিক হজম হলো না। শুকনো একটা ঢোক গিলে কোনো রকমে বললাম, ঠিক আছে, যাচ্ছি। কুইক। রাগে ফুঁসতে ফুঁসতে রুমে এসে বই খাতা নিতে লাগলাম, আর তাকে খুব করে বকে গেলাম, সাথে দোয়াও করে দিলাম। হনুমানের নাতি, আপনার গার্লফ্রেন্ড যেন আপনাকে বিয়ের পর মরিচ গুঁড়ো দিয়ে 3 বেলা খেতে দেয়, আর প্রতিদিন 2টো চরের সাথে 5টা করে ঘুষি উপহার দেয়। আমিন। নীল ভাইয়ার রুমে এসে দেখি পড়ার টেবিলে বইয়ে মুখ গুজে রেখেছেন। বইয়ের কভারে চোখ পড়তেই দেখলাম বড় করে লেখা উত্তরাধিকার। উত্তরাধিকার উপন্যাসটা সমরেশ মজুমদারের লেখা। আমি ভাইয়ার থেকে বইটা নিয়ে পড়েছিলাম অনেক আগে। তখন তিনি সবেমাত্র বইটা কিনে নিয়ে এসেছিলেন। সেদিন ভাইয়ার হাতে বইটা দেখে বলেছিলাম, ভাইয়া, আমি আগে বইটা পড়ি। উনি জবাবে কিছু না বলে
আর চোখে তাকিয়ে আমার দিকে বইটা বাড়িয়ে দিয়ে চলে গিয়েছিলেন। বই হাতে নিয়ে দাঁড়িয়ে মনে মনে বলছিলাম, বহুরূপী, আর এত এত রূপে আপনাকে দেখে আমি সত্যি কনফিউজড হয়ে যাই। সেটা কি আপনি জানেন ভাইয়া? ভাইয়া অনেক মনোযোগ দিয়ে বই পড়ছেন বলে আমাকে লক্ষ্য করেননি, তাই আমি শান্ত গলায় ডাকলাম, ভাইয়া। বইয়ের পাতা থেকে চোখ তুলে আমার দিকে তাকালেন, গম্ভীর গলায় বললেন, বস। আমি চেয়ার টেনে বসে পড়লাম। অহেতুক বই খাতা নড়াচড়া করতে লাগলাম। ভাইয়া বইয়ের দিকে ঝুঁকেছিলেন বলে চুলগুলো কপালে এসে পড়ে আছে। বইটা বন্ধ করে আলতো হাতে চুলগুলো পিছনে ঠেলে চেয়ারে হেলান দিয়ে বসলেন। হাতে কলম নিয়ে সেটা নাড়াচাড়া করতে করতে বললেন, হোমওয়ার্ক বের কর। ইউনিভার্সিটিতে পড়া সত্ত্বেও শিশু শ্রেণীর বাচ্চাদের মতো হোমওয়ার্ক দিবেন, আবার সেটা চেকও করবেন। আমি হোমওয়ার্ক বের করে ভাইয়াকে দিলাম। উনি চেক করে বললেন, বেনেভোলেন্ট মানে কি বল? দয়ালু। বইয়ের পাতায় দৃষ্টি রেখে বললেন, সিনোনিমস বল। আনসেলফিশ। খানিকটা চমকে জিজ্ঞেস করলেন, কাইন্ড না বলে আনসেলফিশ কেন বললি? কাইন্ড তো তুলনামূলকভাবে সহজ ছিল। আমতা আমতা করে বললাম, আসলে ভাইয়া বিশেষ একটা দিকে মিল রেখে এইটা মুখস্থ করেছি। কোন বিশেষ দিক? একজনকে সেলফিশ মনে হয়, তো তাকে মনে রেখেই আনসেলফিশ মুখস্থ করেছি। বেশ স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, কাকে? আমাকে? ভাইয়ের কথায় কাশি দিয়ে উঠলাম খানিকটা। মনে মনে বললাম, এই হনুমানের নাতি কি করে বুঝলো আমার মনের কথা? নীল ভাইয়া আবার জিজ্ঞেস করলেন, কিছু বলছিস না কেন? না মানে। অ্যান্টোনিমস বল এবার। দাঁত কেলিয়ে বললাম, সেলফিশ। উত্তর দিয়েও ভাইয়ার দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে আছি। ভাইয়াকে সেলফিশ বলতে পেরে মনে মনে আমি লুঙ্গি ডান্স দিচ্ছি। যখন এই শব্দটা মুখস্থ করেছিলাম তখন আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ, হনুমানের নাতিকে তো মনে মনে গালি দিলেও ভয় লাগে, অন্তত পড়া দেওয়ার চলে যেন তাকে আমি এটা বলতে পারি। আপনি সেই ব্যবস্থা করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু আমার কপালে লুঙ্গি ডান্স বেশি সময় রইল না। আমার খুশিটা যেন ভাইয়ের কাছে চিরতার মতো তেতো লাগছে। তাই দাঁতে দাঁত চেপে বললেন, এটা সবাই পারে, সো এটা বাদে বল। আমি হতবাক হয়ে করুণ গলায় বললাম, ভাইয়া, আপনি তো একটাই মুখস্থ করতে বলেছিলেন, সেই জন্য আমি একটা করেই মুখস্থ করেছি। এটা ছাড়া আমি আর কিছুই পড়িনি। চেষ্টা কর, মনে আসবে। ভাইয়ের কথায় রেগে মনে মনে বললাম, পড়েছি, একটা মনে আসবে কোথা থেকে? আকাশ থেকে? পারবি না? ঠোঁট উল্টে জবাব দিলাম, ওকে, নো প্রবলেম। আর ইউ রেডি ফর পানিশমেন্ট? উনি খুব নরম সুরে বললেন, কিন্তু পানিশমেন্টের কথা শুনে মনে হচ্ছে এবার কেঁদেই দেব। আমার কাঁদো কাঁদো মুখ দেখে উনি রেগে বললেন, পড়া পারিস না তো আবার কান্না কিসের শুনি? হ্যাঁ, তুই কি ভেবেছিস তোর জন্মদিন বলে আমি তোকে ছেড়ে দিব? আর তোর এইসব ন্যাকামি আই কান্ট টলারেট। সো আমাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা ভুলেও করবি না, মাইন্ড ইট। আমি কিছু বলছি না, চুপচাপ মাথা নুয়ে বসে আছি। চোখে পানি টলমল করছে বলে মনে সবকিছু আবছা লাগছে। আবার মলিন মুখে ভাইয়াকে দমাতে পারলাম না। উনি অনর্গল বলে গেলেন, কালকে সকালে ব্রেকফাস্টে 2টো পরোটা, 2টো ডিম, 2টো কলা আর 1 গ্লাস দুধ খাবি। এটাই তোর শাস্তি, মনে থাকবে? ভাইয়ার কথার জবাবে হ্যাঁ সূচক মাথা নেড়ে আগের মতোই বসে আছি। এমন আজব শাস্তি মনে হয় না পুরো পৃথিবীতে কেউ দেয়, আর না কখনো দিবে। উনি ভালো করেই জানেন যে আমার খেতে ভালো লাগে না, আর খাওয়া দাওয়ায় অনীহার কারণে শরীরের গঠন বেশ পাতলা আমার। তবে মানানসই আছে বললেই আমার মনে হয়, কারণ 49 কেজি অবশ্যই খুব কম ওজন নয়। তারপর শুধু আমাকে খাওয়ানোর জন্য শাস্তি হিসেবে এসব দেবেন?
শাস্তি হিসেবে উনি সারা রাত এইসবই দেন। আর এতেই আমার 12টা বেজে যায়, কারণ একটা পরোটাই শেষ করতে হিমশিম খেতে হয়। সেখানে এত কিছু অবশ্যই আমার জন্য পারফেক্ট পানিশমেন্ট। মা বাবাকে এসব বললে তারা উল্টো আমায় বলেন, তোর রোগা শরীরে এর চেয়ে ভালো শাস্তি আর হতেই পারে না। এমন উত্তর পাওয়ার পর আমার আর কিছু বলার থাকে না। আর এসবে সবচেয়ে বেশি খুশি হন আমার মা, কারণ মাকে আর কষ্ট করে আমাকে খাবার খাওয়ার জন্য তাড়া দেওয়া লাগে না। মা তো পারলে নীল ভাইয়াকে মাথায় করে রাখতেন এসবের জন্য। এমনিতেও আমার চেয়ে বেশি ভালোবাসেন বলে আমার মনে হয়। এসবে আমার যে রাগে গা জ্বলে যায় সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। উপন্যাসের বইটা খুলে আবার পড়তে শুরু করলেন। বইয়ের দৃষ্টি রেখে আমায় বললেন, যা গিয়ে ঘুমিয়ে পড়, আজকে আর পড়তে হবে না। মলিন মুখে ছোট্ট করে জবাব দিলাম, আচ্ছা। তাড়াতাড়ি করলে যে তাড়াতাড়ি কাজ শেষ হয় না সেটা আমার ভালো করেই জানা আছে, তাই তাড়াতাড়ি করি না কেন ঠিক সেই দেরিই হবে। তারপর অহেতুক দ্রুত গতিতে কাজ শেষ করার বৃথা চেষ্টা। ক্লাস আছে আজকে, কিন্তু তাড়াহুড়া করেও তৈরি হতে পারছি না। সকাল সকালে উঠেছিলাম, তবু এত দেরিতে সবকিছু কেন হচ্ছে বুঝতে পারছি না। সকালে নাস্তা করতে গিয়ে বমি করার জোগাড় হয়েছিল আমার। ভাইয়ার দেওয়া শাস্তি অনুযায়ী জোর জবরদস্তি করে সব খেয়েছিলাম, কিন্তু দুধটা আর খাওয়া সম্ভব হয়নি। বমি করার মতো খালি মুখে আওয়াজ হতেই জেঠিমা বলেছিলেন, অনেক খেয়েছিস, আর খেতে হবে না। তাছাড়া জোর করে খেলে উল্টো শরীর খারাপ করতে পারে। ভাইয়া কিছু বলতে যাবেন, ঠিক তখনই জেঠিমা আবার বলেছিলেন, নীল, মেয়েটা এখন বমি করলে নিশ্চয়ই ভালো হবে না, তাই চুপ কর, কিচ্ছুটি বলবি না ওকে। জেঠিমার মুখের উপর ভাইয়া আর কোনো কথা বলেননি। আমি দুধের গ্লাস হাতে নিয়ে চুপচাপ বসেছিলাম। তখন আমার হাত থেকে দুধের গ্লাসটা কেড়ে নিয়ে জেঠিমা বলেছিলেন, রুমে যা, চোখে মুখে পানি দিয়ে রেস্ট নে, তাহলে বমি বমি ভাবটা কেটে যাবে। আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে রুমে চলে এসেছিলাম। জেঠিমার জন্য বড় বাচ্চা বেঁচেছি সকালে, তাও কতগুলো খাবার খেতে হয়েছে আমাকে। রেডি হওয়া প্রায় শেষ, তাই আয়নাতে নিজেকে একটু দেখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রুম থেকে বের হলাম। মাকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে খানিকটা চেঁচিয়ে বললাম, মা, আমি ভার্সিটিতে যাচ্ছি। সাবধানে যাস। মা বোধহয় কিচেনে ছিলেন, সেখান থেকেই জবাব দিলেন। মায়ের উত্তরের জন্য কিঞ্চিত অপেক্ষায় ছিলাম। উত্তর পেয়ে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলাম। দ্রুত পায়ে হাঁটার কারণে গেটের সম্মুখে এসে মৃন্ময় ভাইয়ার সাথে সংঘর্ষ হওয়ার উপক্রম হলো। কোনো রকমে নিজেকে সামলে নিয়েছি বলে অপ্রত্যাশিত কিছু ঘটার থেকে বেঁচে গেল। আমার এত অস্থিরতা দেখে ভাইয়া জিজ্ঞেস করলেন, কতক পাখি, এত ছুটাছুটি করছো কেন? আমি খানিকটা হাঁপাতে হাঁপাতে বললাম, না মানে, আমাকে বলতে না দিয়ে। রিল্যাক্স কতক পাখি, রিল্যাক্স। তা তোমার ক্লাস নেই? রাত্রি তো সে কখন ইউনিভার্সিটি চলে গেছে, আমি তো ওকে পৌঁছে দিয়ে এলাম। হ্যাঁ ভাইয়া, ক্লাস আছে। আসলে আজকে দেরি হয়ে গেছে, তাই ফার্স্ট ক্লাসটা মিস হয়ে গেল। ও, তা একাই যাবে? জি ভাইয়া। তুমি বললে আমি তোমাকে পৌঁছে দিতে পারি। না ভাইয়া, আপনি একবার তো গেলেন রাত্রিকে নিয়ে, আমি যেতে পারবো। তাতে কি, তুমি এসো আমার সাথে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। দেরি হয়ে গেছে, কিন্তু ভাইয়ার বাইকে করে যেতে বেশ সংকোচ রাখছে, কারণ এর আগে কখনো ভাইয়ার বাইকে উঠিনি। কি করব বুঝতে পারছি না, তাই অন্যদিকে তাকিয়ে ভাবছি কি বলা যায় ভাইয়াকে। ভাইয়া হয়তো বুঝতে পেরেছেন আমি লজ্জা পাচ্ছি, তাই নিজে থেকেই বললেন, ওকে, আমি বরং তোমার একটা রিক্সার ব্যবস্থা করে দিচ্ছি, কেমন? ভাইয়ার কথায় একটু স্বস্তি পেলাম। হালকা হেসে বললাম, ঠিক আছে। রিকশায় উঠে বসতেই ভাইয়া আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, সাবধানে যাও, আর ভার্সিটি পৌঁছে ছোট পুপি ট্যাক্স করে দিও, কেমন? ভাইয়ার মায়া ভরা কথাগুলো শুনলাম,
এক দৃষ্টিতে তাকিয়ে। নীল ভাইয়া আর মৃন্ময় ভাইয়া দুজনেই আমার অনেক খেয়াল রাখেন, তবে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যেন মৃন্ময় ভাইয়াই বেশি রাখেন। আমি শান্ত গলায় জবাব দিলাম, ঠিক আছে, আমি মাকে টেক্সট করে দিব। উনি রিকশার হুড টেনে আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমার থেকে জবাব পেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রিকশাওয়ালা মামাকে বললেন, মামা সাবধানে যাবেন। আইসা, আকাশটা বরাবরই আমার কাছে খুব স্পেশাল, হোক সেটা দিনের আকাশ বা রাতের আকাশের। কত শত রূপে আমি যেন সহস্রবার তার প্রেমে পড়ে যাই। রাতের আকাশের স্নিগ্ধতা, বিকেলের আকাশের মুগ্ধতা, দুপুরের তপ্ত আকাশে উদাসীনতা, মেঘলা আকাশে শীতলতা, আরো কত কত রূপ আছে আমার এই আকাশের। এত এত রূপে পাগল হয়ে কখনো কখনো আনমনে বিড়বিড় করে বলি, ও আকাশ, আমাকে তোমার করে নাও না, একদম তোমার করে। আমি যে বড্ড ভালোবাসি তোমায়। তোমার প্রতিটা রূপ আমায় বারবার বাধ্য করে তোমাকে, হ্যাঁ, শুধু তোমাকেই ভালোবাসতে। এসব বলে আবার নিজেই হেসে ফেলি, নিজেই নিজেকে পাগল ভেবে। আসলে মানুষের পাগলামির কোনো সীমা থাকে না, আর ভালোবাসায় কোনো সীমারেখা হয় না। সুযোগ পেলেই ছাদে বা ব্যালকনিতে ছুটে আসি আমার ভালোবাসার আকাশকে দেখতে, তার সাথে মনে মনে কথা বলি। এইসব পাগলামি হলেও আমার কাছে এসব যে আকাশের প্রতি আমার এক মুঠো ভালোবাসা। আজকের আকাশটা বড্ড বেশি ভালো লাগছে, হালকা মৃদু মন্দ বাতাস আমায় স্পর্শ করছে। এমন একটা মুহূর্তে খুব করে গান গাইতে ইচ্ছে করছে। ছাদে আমি একাই দাঁড়িয়ে আছি আকাশের দিকে মুখ করে, তাই খানিকটা জোরে গান গাইতে শুরু করলাম। বাতাসে কান পেতে থাকি, এই বুঝি ডাকছো তুমি, আকাশে চোখ মেলে থাকি, এই বুঝি পাঠালে চিঠি। একবার বলি বারবার বলি বলি যে লক্ষবার, তুমি আমার প্রিয়তম, তুমি যে আমার। একবার বলি বারবার বলি বলি যে লক্ষবার, তুমি আমার প্রিয়তম, তুমি যে। এইটুকু বলে পিছনে ঘুরে দাঁড়াতেই থমকে গেলাম। কেউ একজন আমার পিছনে দাঁড়িয়েছিল, সেটা আমি একদমই টের পাইনি। একরাশ বিরক্তি নিয়ে বড় কুচকে আমার সামনে দাঁড়িয়ে আছেন নীল ভাইয়া। তাকে দেখলেই কেন জানি আমার প্রাণ পাখি উড়ি উড়ি করতে থাকে। ভাইয়ার গম্ভীর মুখ দেখে শুকনো একটা ঢোক গিলে চুপটি করে দাঁড়িয়ে রইলাম। উনি দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আমায় বললেন, পেতনির গানের গলা কি আর রুনা লাইলা হবে, পেতনি থাকবে। আমি জানি আমার গানের গলা খুব একটা ভালো না, তবে এতটাও খারাপ না যে আমি গান গাইলে পেতনিদের মতো লাগবে। কিন্তু ভাইয়াকে জবাব দেওয়ার মতো সাহস আমার নেই, তাই মনের কষ্ট মনেই চেপে রেখে দিলাম। আমার নীরবতাও হয়তো ভাইয়ার কাছে ভালো লাগছে না, তাই গম্ভীর গলায় বললেন, এখানে মূর্তির মতো না দাঁড়িয়ে থেকে আমার জন্য এক কাপ চা নিয়ে আয় যা। বেশ রাগ লাগছে, তবুও মুখ বুঝে সব সহ্য করা, তাই শান্ত গলায় বললাম, ঠিক আছে। মুখে ঠিক আছে বললেও মনে মনে বললাম, আমি না পেতনি, তাহলে আমার হাতে কেন চা খাবেন? নিজে বানিয়ে খান, নয়তো আপনার তাকে বলেন যত সব। আমি রাগে ফুঁসতে ফুঁসতে ছাদ থেকে নামার জন্য সিঁড়ির কাছাকাছি হতেই কানে এলো, কি খবর কতক পাখি? কিঞ্চিত চমকে মানুষটার দিকে তাকিয়ে দেখি মৃন্ময় ভাইয়া বেশ হাসি হাসি ভাব নিয়ে আমার থেকে উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন পলকহীন দৃষ্টিতে। ভাইয়ার মুখে এই নামটা কেমন যেন জাদুর মতো লাগে আমার কাছে। 130 ডিগ্রি রাগটা এখন শূন্যতে চলে এসেছে। যদিও রাগ মাপা যায় না, তাও মনে মনে ডিগ্রি হিসেবে মেপে দিলাম। আমার মাথায় যে এসব অদ্ভুত বিষয় কোত্থেকে আসে আল্লাহ মালুম।
মুখে মিষ্টি একটা হাসি ঝুলিয়ে ভাইয়াকে বললাম, জি ভাইয়া ভালো, আপনার কি খবর? বাইকের চাবিটা আঙুলে অনবরত ঘুরিয়ে জবাব দিলেন, চলছে আর কি। তা নীল কি চা দিয়েছে? জি। ঠিক আছে। বলেই ছাদের দিকে হাঁটতে লাগলেন। কিছু একটা মনে পড়তেই আমি ভাইয়াকে ডেকে বললাম, ভাইয়া। আমার দিকে ফিরে গজ দাঁতে হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবে কতক পাখি? জি, আসলে নীল ভাইয়া চা খাবেন তো, আপনি খেলে আপনাকেও একটা বানিয়ে দিতাম। তুমি বলেছো, তাতেই আমার চা খাওয়া হয়ে গেছে। তোমাকে কষ্ট করে চা বানাতে হবে না কতক পাখি। না ভাইয়া, কষ্ট কিসের, আমি তো চা বানাবই, একসাথে না হয় দুজনের জন্যই বানিয়ে দিব। তুমি যখন বলেছো তাহলে তাহলে তো চা খেতেই হয়। ঠিক আছে, তা চিনি কয় চামচ দেব? নীল কয় চামচ খায়? আগে তো 1 চামচ খেত, কিন্তু এখন কোনো চিনিই খান না। ও, আমাকে 2 চামচ দিও, আমার আবার মিষ্টি একটু বেশি পছন্দ। ঠিক আছে ভাইয়া। পায়ের নুপুরে সুর তুলে আমি সিঁড়ি বেয়ে নেমে এলাম নিচে। হনহন করে কিচেনে ঢুকে তাদের জন্য চা বানাতে শুরু করে দিলাম। কিরে, এটা কি চা নিয়ে এসেছিস নাকি চিপটা ভিজিয়ে নিয়ে এসেছিস? আজকে অনেক মনোযোগ দিয়ে চা বানিয়েছি। ভেবেছিলাম চা মুখে দিয়ে অন্তত আজকে আমার প্রশংসা করবেন নীল ভাইয়া, কিন্তু মৃন্ময় ভাইয়ের সামনে এভাবে আমার প্রশংসা করবেন সেটা আমার চিন্তারও বাইরে। চিরতার পানি কতটা তেতো জানি না, তবে ভাইয়ার কথাগুলো আমার কাছে চিরতার চেয়েও তেতো লাগছে। মুখ মলিন করে মাথা নুয়ে দাঁড়িয়েছিলাম তারই সম্মুখে। আমাকে এভাবে অপদস্থ দেখে মৃন্ময় ভাইয়া তার উদ্দেশ্যে বললেন, চিরতা? চিরতা কেন হবে? কতক পাখি তো খুব ভালো চা বানাতে পারে। হ্যাঁ, অবশ্য আমার জানা ছিল না। নির্ণয়, তোর কাছে ভালো লাগলেও আমার কাছে মোটেও ভালো লাগছে না। তুই সবসময় এত হাইপার হয়ে কেন থাকিস নীল? মাঝে মাঝে তো ওর প্রশংসা করলেও পারিস। প্রশংসা করার মতো আগে কিছু করুক, তারপর না হয় ভেবে দেখব। আমার দিকে তাকিয়ে নীল ভাইয়া জিজ্ঞেস করলেন, পড়া শেষ করেছিস সব? হুম, কেন? পড়া তো সব শেষ করেছি সেই সকালেই, কিন্তু রাগে বললাম শেষ করিনি। তার তিক্ত মেজাজ আমার একটু ভালো লাগে না। পড়ার জন্য এখন আবার বকা দিবেন সেটা আমি জানি। এত কষ্ট করে চা বানানোর পরও যার মুখে একটু ভালো কথা আসে না, সে আমাকে পড়ার জন্য বকা দিলেও আমার কোনো আপত্তি নেই। চুপচাপ দাঁড়িয়ে আছি বলে আবার জিজ্ঞেস করলেন, চুপ করে আছিস কেন? আনসার মি। ওপাশ থেকে মৃন্ময় ভাইয়া বলে উঠলেন, নীল প্লিজ স্টপ। ইউনিভার্সিটি পুরো একটা মেয়েকে এভাবে কেন শাসন করিস? মৃন্ময়, ওকে আর আশকারা দিস না তো। ভার্সিটিতে পড়লেই কেউ বড় হয়ে যায় না, আর এই পিচ্চি তো বিয়ের পরও পিচ্চি থাকবে। দেখবি ওর বড় ওকে বলবে এমন বাচ্চা মেয়ে বিয়ে করে ভুল হয়েছে, তখন আমার কথা মিলিয়ে দেখিস। ভাইয়ার এসব কথা চুপচাপ হজম করছি আর আনমনে মনে মনে বলছি, আমি পিচ্ছি না বুড়ি তাতে আপনার সমস্যা কোথায়? আর আমাকে যে বিয়ে করবে তার কি চোখ থাকবে না? সে তো দেখে বিয়ে করবে, আর আমায় বিয়ে করলে যদি ভুল হয় তাহলে বিয়ে না করলেই তো পারে। মৃন্ময় ভাইয়া তার কথায় খানিকটা হেসে বললেন, বাদ দে তো, এখন চল, কাজ আছে। কোথায় যাওয়ার কথা বলছিস? চল তো, গেলি দেখতে পারবি। ঠিক আছে। আমাকে উদ্দেশ্য করে, এখন ছাদে থাকিস না, সন্ধ্যাবেলায় ছাদে থাকা ঠিক হবে না। আর বিকেলের নাস্তা করে নিস। আমি হ্যাঁ সূচক মাথা নাড়তেই তারা চলে গেলেন। শাসন করে আবার কত যত্ন করেন। তার এসব ছোটখাটো যত্নে আমার কত শত রাগ হুট করে মাটির সাথে মিশে যায়। চাপা ভয় নিয়ে ঠোঁট উল্টে চেয়ারে বসে আছি। আমার সামনেই গম্ভীর মুখে হোমওয়ার্ক চেক করতে ব্যস্ত নীল ভাইয়া বেশ মনোযোগ দিয়ে দেখছেন। তার আর মাঝে মাঝে হাতের কলমটা নাড়াচাড়া করছেন। ইংরেজি গ্রামার বইটা হাতে নিয়ে পাতা উল্টাতে শুরু করলেন। পাতা উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করলেন, শি ইজ কনসিডারিং নট টু গো। এটা কি ঠিক আছে? শুকনো একটা ঢোক গিলে ছোট্ট করে জবাব দিলাম, হুম।
তাহলে শরীরটা কি বল? শি ইজ কনসিডারিং নট গোয়িং। গুড। বই বন্ধ করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, পড়া তো সব কমপ্লিট করেছিস, সাথে আজকে পড়াও ভালোই শিখেছিস দেখা যায়, তাহলে বিকেলে মিথ্যে কেন বললি? কি বলবো বুঝতে না পেরে আমতা আমতা করে বলতে লাগলাম, না মানে। আমাকে থামিয়ে দিয়ে ভাইয়া আবার জিজ্ঞেস করলেন, আমি কি খুব খারাপ? হঠাৎ ভাইয়ার মুখে এমন কথা শুনে অনেক অবাক হয়ে গেলাম। ভাইয়ার মাঝে অন্য কাউকে যেন দেখছি আমি। তার করুণ সুরের কথাগুলো আমার মাঝে বিস্ময়ের সৃষ্টি করছে। আমি তাকে নিয়ে ভাবতে ভাবতে ভাবনায় বিভোর হয়ে গেলাম। আমাকে বিভোর হতে দেখে ভাইয়া বললেন, কিরে, কিছু বলছিস না কেন? খুব কি খারাপ আমি? স্বাভাবিক হয়ে ভাইয়াকে বলতে লাগলাম, ভাইয়া আপনি তো। এতটুকু বলতেই জেঠিমা এসে বললেন, কথামণি, তোর বাবা তোকে ডাকছে, এক্ষুনি যেতে বলেছেন। জেঠিমার কথা শুনে আমি ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া চোখ বুজে ডান দিকে মাথা হেলানেন। আমি বুঝে গেলাম অনুমতি পেয়ে গেছি। হালকা হেসে উঠতে যাব, তখন জেঠিমা হেসে হেসে বললেন, বাহ, এত মানছিস নীলকে? সারা জীবন কিন্তু এভাবেই মানতে হবে। জেঠিমার কথার জবাবে কিছু না বলে মুচকি একটা হাসি দিয়ে বাবার কাছে চলে এলাম। হাতের ঘড়িতে তাকিয়ে দেখি ঠিক 12টা বাজে। আধা ঘন্টা ধরে ক্যান্টিনে বসে আছি। বাংলা ক্লাস ছিল, যেটা স্যার হঠাৎই ক্যান্সেল করে দিয়েছেন। উপায় না দেখে ক্যান্টিনে একা একা বোরিং সময় পার করছি। সুমাইয়ার লাইব্রেরিতে কে যেন কাজ আছে, আমাকে খুব করে বলেছিল। প্লিজ কথামণি, চল আমার সাথে লাইব্রেরিতে। একরাশ বিরক্তি নিয়ে বলেছিলাম, ভালো লাগছে না কোথাও যেতে, তুই একাই যা, নয়তো তুর্যকে বল তোর সাথে যেতে। ও, তুই তাহলে যাবি না? না, ওকে ফাইনাল, আমি তুর্যকে নিয়েই যাচ্ছি। আমি সাথে যাইনি বলে সুমাইয়া যে অভিমান করেছে সেটা আমি ভালোই বুঝতে পেরেছি, কিন্তু মন ভালো ছিল না বিধায় যেতে ইচ্ছে করেনি। আরে কথামণি, এখানে একা একা কি করছো? বই হাতে রাত্রিকে দেখলাম আমার দিকে এগিয়ে আসতে। একটা হাসি ছুড়ে দিয়ে জিজ্ঞেস করলাম, এই তো বসে আছি, তা তোমার ক্লাস নেই? আমার পাশে এসে বসে বলল, মাত্র শেষ করে এলাম, খুব খিদে পেয়েছে তো তাই। তা তুমি এখানে? আমার ক্লাস নেই তাই বসে আছি। ও, আমিও কিছু খাবো। তুমি কি খাবে বলো, আমি দুজনের জন্যই নিয়ে আসি। না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তুমিই খাও। এসব বললে শুনছি না, তাড়াতাড়ি বলো কি খাবে, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তাহলে সমোসায় নিয়ে এসো। আর? না, আর কিছু খাবো না, আমি এমনিতেও বাইরের খাবার খুব একটা খাই না। ঠিক আছে, তাহলে আর জোর করছি না। রাত্রে খাবার আনতে চলে গেল আর আমি ফোনে মনোযোগ দিলাম। প্রায় 10-12 মিনিট পর খাবার নিয়ে ফিরলো। একরাশ বিরক্তি ভরা মুখে রাত্রি বলতে লাগলো, দেখ, আমার কিছু খেতে ইচ্ছে করলেই সেটা ক্যান্টিনে থাকবে না। আমি কৌতূহল নিয়ে জানতে চাইলাম, কি হয়েছে? আর বলো না। ঠিক আছে, বলবো না, কিন্তু মুড অফ কেন সেটা বলো। আমার কথায় রাত্রি হেসে হেসে বলল, কথামণি, তুমিও না। হাতের খাবারগুলো টেবিলে রেখে বলতে লাগলো, আমার বার্গার খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু বার্গার নাকি শেষ হয়ে গেছে, তাই এখন স্যান্ডউইচ খেতে ইচ্ছে হচ্ছে। আহারে, তাহলে তো খুব দুঃখের বিষয়। আমার তো রীতিমতো কান্না করতে ইচ্ছে করছে। বিস্মিত হয়ে, পাগল নাকি? ভার্সিটি পড়ুয়া মেয়ে বার্গারের জন্য কান্নাকাটি করলে লোকে কি বলবে? লোকের কথা বাদ দাও তো, পরিচর্যা করা ছাড়া তো তাদের কোনো কাজকর্ম নেই। কিন্তু এটা একদম ঠিক বলেছ। হঠাৎ কি যেন মনে পড়তেই রাত্রি বলল, দেখো কি কাণ্ড, এসে শুধু বকবকি করছি। এই নাও তোমার সমোসা। আমার দিকে সমোসা এগিয়ে দিয়েই আমি হাত বাড়িয়ে সেটা নিয়ে নিলাম। খেতে খেতে আমি আর রাত্রি গল্পগুজব করতে লাগলাম। মিনিট 5 পর হঠাৎ সুমাইয়া আর তুর্য এসে হাজির। রাত্রিকে দেখেই সুমাইয়ার মুখখানা কালো মেঘে ঢেকে গেল। ওর সাথে রাত্রির ছোটখাটো একটা বিরোধ আছে। বিরোধ থাকার পিছনে
আবার ছোট্ট একটা কাহিনী আছে। আমি বলবো সিনেমার চিরচেনা একটা কাহিনী। 1-1.5 মাস আগে ঘটনা। আমার সুমাইয়ার আর রাত্রি এক ক্লাসই সেকশনে। হঠাৎ ক্লাস শেষ হতেই স্যার বেরিয়ে গেলেন। আমার ব্যাগ গুছাতে দেরি হয়ে গেল বিধায় রাত্রি আর সুমাইয়াও আগে আগে বেরিয়ে গেল ক্লাস থেকে। আমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে খানিকটা দৌড় দিয়ে ক্লাস থেকে বের হতেই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়লাম। মুহূর্তেই আমার চোখে মুখের সামনে বাংলা চলচ্চিত্রের সেই অতি পরিচিত কাহিনী, যেখানে নায়ক নায়িকার সাথে অজান্তে ধাক্কা খায় আর নায়িকার হাত থেকে বই পড়ে গেল। সেটা তুলে দিতে দিতে সরি বলে। এই অংশটুকুন মঞ্চায়িত হলো। আমি মুখ হাঁ করে একবার চোখ বুজে দিচ্ছি, আবার খুলে দিচ্ছি। আসলে নিজেকে বিশ্বাসই করতে পারছি না যে চোখের সামনে বাংলা সিনেমা মঞ্চায়িত হলো। এখানে নায়ক আর নায়িকার চরিত্রে রয়েছে যথাক্রমে সূর্য আর রাত্রি। রাত্রির হাতে আগে কখনো বই দেখিনি, সবসময় ব্যাগেই রাখে। আজকে কাকতালীয়ভাবে হাতে বই ছিল, আর ধাক্কা লাগতেই কি সুন্দর বইগুলো পড়ে গেল। আর আমাদের নায়ক সূর্য নায়িকার চোখে এতটাই ডুবে গেছেন যে না তাকিয়ে হাত বাড়িয়ে বই খুঁজছে। এদিকে সুমাইয়া রাগে অগ্নিমূর্তি ধারণ করছে, অন্যদিকে আমি এত কিছু আমার চোখের সামনে দেখে ঘটতে দেখে উইদাউট এক্সপ্রেশনে দাঁড়িয়ে আছি। কিছু সময় দুজন মেঝেতে হাঁটু ভর দিয়ে চোখে চোখ রেখে শব্দহীন আলাপ পরিচিতা করলো। তারপর সূর্য বইগুলো তুলে দিতে দিতে উঠে দাঁড়িয়ে বলল, আই এম সরি। রাত্রি হাত বাড়িয়ে বইগুলো নিয়ে সূর্যকে একটা লাজুক হাসি উপহার দিল। অবাধ্য চুলগুলো কানে গুজে দিতে দিতে বলল, ইটস ওকে। ওদের এমন চোখাচোখি আর হাবভাব দেখে আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। এদিকে আরেকজনেরও চোখের পলক পড়ছে না। অবশ্য না পড়ার কারণ হলো পলকহীন মানুষ দুইটা এই দুইজনের উপর খুব রেগে আছে। এতটাই রেগে আছে যে ওদের খুন করতেও দ্বিতীয়বার ভাববে না। নিজেকে খুনির জায়গায় দাঁড় করাতে প্রস্তুত মানুষটা হলো সুমাইয়া। রাগে ওর মুখখানা লাল টমেটোর মতন দেখাচ্ছে। দাঁতে দাঁত চেপে ওদের সব কাহিনী দেখে আমার দিকেও এক ঝলক তাকালো, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। আমি সুমাইয়ার রাগ কমাতে ওর পিছু নিলাম, পিছন থেকে ডাকতেও শুরু করলাম, সুমো পাখি, সুমো পাখি। কিন্তু কে শুনে কার ডাক? পেতনিটা একবারও ফিরেও তাকালো না আমার দিকে। আমার ডাক সম্পূর্ণরূপে উপেক্ষা করে চলে গেল। ওই ঘটনার পর থেকে সুমাইয়া তো রাত্রিকে একদমই সহ্য করতে পারে না। আর ভুলেও যদি সূর্য আর রাত্রিকে একসাথে দেখে তাহলে সুমাইয়ার মাঝে আগ্নেয়গিরির রূপ দেখা যায়। এদিকে আমার মাঝে চাপা খুশির। সত্যি বলতে ওদের তিনজনের এসব কর্মকাণ্ড আমার কাছে ছোটখাটো একটা বিনোদন মনে হয়। সূর্য হলো সুমাইয়ার আপন চাচাতো ভাই। ওদের দুজনেরই সম্পর্ক আপন ভাই বোনের মতোই। সূর্য সুমাইয়ার চেয়ে 1 বছরের বড়। গান টান করে, তবে সূর্যের হাব ভাব কেমন যেন কবি কবি।